টেস্টে ক্রিকেটের রজত জয়ন্তীতে পা দিয়েই দারুণ এক জয় উপহার দিলেন শান্ত অ্যান্ড কোম্পানি। 3.5 দিনে সিলেট টেস্টের ইতি টেনেছেন ওরা ইনিংস ব্যবধানে জয় দিয়ে। এই জয় নিঃসন্দেহে স্বস্তির, তবে এখনও বিসিবির গলার কাটা হয়ে আছে নারী ক্রিকেটে যৌন হয়রানির অভিযোগ। কোচিং প্যানেলে রদবদলের বিষয়টিও আলোচনায় ছিল বেশ, যেখানে আবার রয়েছে সিন্ডিকেটের অভিযোগ। বিপিএল ফিক্সিং তদন্তের রিপোর্ট এখনই প্রকাশ করতে চায় না বিসিবি। এত সব ইস্যুতে কতটা স্বস্তি অস্বস্তিতে আছেন বাংলাদেশের ওপেনিং টেস্টের সেঞ্চুরিয়ান ও মেগা স্টার বর্তমানে বিসিবি প্রধান আমিনুল ইসলাম বুলবুল? প্রশ্নের উত্তরগুলো আমরা সরাসরি খুঁজব তার কাছেই। জম্পেশ এক আড্ডায় আমাদের মাঝে উপস্থিত আছেন বিসিবি বস। একই সাথে আজ আমাদের স্টুডিওতে আলোকিত করেছেন বাংলাদেশ স্পোর্টস ফ্র্যাটার্নিটির অন্যতম পৃষ্ঠপোষক বিকেএসপির মহাপরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ মনিরুল ইসলাম পিএইচডি। স্বাগত আজকে খেলার আড্ডায়। আমি শুরু করি আমিনুল ইসলাম বুলবুলকে দিয়েই। আমরা যেটি শুরুতেই বলতে চেয়েছি যে বাংলাদেশ টেস্ট ক্রিকেটের টেস্ট অভিষেকে, যে অভিষেকে আপনি সেঞ্চুরিয়ান ছিলেন, সেই অভিষেকের মানে রজত জয়ন্তী পূর্তিতে আমরা দেখলাম 10ই নভেম্বর যেটি পার হলো, তারপরে যে টেস্ট শুরু হলো সেই টেস্টে একটা দুর্দান্ত একটা জয় এনে দিল বাংলাদেশ। মানে বাংলাদেশের ক্রিকেটের মানে এই স্বস্তিটা আপনাকে কতটা মানে অনুপ্রাণিত করছে একজন সর্বোচ্চ অভিভাবক হিসেবে? পাশাপাশি অস্বস্তির বিষয়গুলো আমি পরে আসছি। প্রথমেই বলে দিই ধন্যবাদ। রজত জয়ন্তীর পরপরই যে টেস্টটা খেললাম সেই টেস্টটা আমরা জয়ী হলাম কনভিনসিংলি। বেশ কিছুদিন আমরা টেস্ট ম্যাচ খেলিনি। এই টিমটা বেশ কিছুদিন ধরে অলমোস্ট ধরুন 80% প্লেয়ারই T20 এবং 50-50 ক্রিকেট খেলছিল। এনি উইন ইজ গুড ফর দি টিম এনভায়রনমেন্ট। তো আমার কাছে মনে হয় যে দুটো টেস্টের প্রথম টেস্ট আমরা জিতে একটা ভালো অবস্থানে আছি এখন। তার সাথে সাথে বেশ কিছু পারফর্মার আমরা পেয়েছি এবং আশা করব তাদের পারফরমেন্সের যে কনসিস্টেন্সি আছে অ্যাজ এ টিম সেটা ধরে রাখবে। এই জয়টার মধ্য দিয়ে যদি আমরা বলি যে এই সাম্প্রতিক সময়ে যেসব আপনার অস্বস্তির ঘটনা রয়েছে ক্রিকেটকে ঘিরে, সেইটার ক্ষেত্রে মানে আপনারা কিভাবে মিলান? একজন সর্বোচ্চ অভিভাবক হিসেবে আপনি কিভাবে মিলান? ধরেন এই জয়, কয়েকজনের সেঞ্চুরি, এই 3.5 দিনে টেস্ট কমপ্লিট করা, এই ধরনের একটা ইনিংস ডিফিট প্রতিপক্ষ আয়ারল্যান্ডের বিপক্ষে, মানে কতটা কমফোর্ট জোন তৈরি করে আপনাদের মানে কাজের ক্ষেত্রে? এখানে অনেকগুলো ব্যাপার আছে, যেমন ক্রিকেট উন্নয়ন আছে, এখানে ক্রিকেট মাঠের পারফরমেন্স আছে, মাঠের বাইরের পারফরমেন্স আছে, এখানে অ্যাডমিনিস্ট্রেশন আছে। তো সব কিছু মিলেই আমাদের ক্রিকেট। তবে আমাদের সব কাজের এন্ড রেজাল্ট হচ্ছে আমাদের জাতীয় দল, আমাদের আন্ডার-19 ন্যাশনাল টিম, ছেলেদের এবং মেয়েদের। তো সেটা হচ্ছে আমাদের মাঠের পারফরমেন্স। এবং মাঠের বাইরে যে পারফরমেন্সগুলো থাকে, যেমন অ্যাডমিনিস্ট্রেটিভ পারফরমেন্স বলেন, ডাগ আউটে যারা বসে আমাদের কোচরা, তাদের পারফরমেন্স বলেন, তো সব কিছু স্মুথলি যাচ্ছে। তবে আমি এখানে কোনো এমন কিছু দেখছি না যেটা এই মুহূর্তে আমাদেরকে চিন্তায় রেখেছে। আমরা দেখেছি যখনই ক্রিকেটে বা ফুটবলে বা অন্য কোনো খেলায় যখনই সাকসেস আসে, সেই খেলার মানে আমরা তো জানি ক্রীড়াঙ্গনের সবচেয়ে বড় পৃষ্ঠপোষক বা সবচেয়ে বড় সোর্স অর্থাৎ স্পোর্টস ফ্র্যাটার্নিটি যদি বলি, সব কিছু ওখান থেকে আসে বিকেএসপি, একটা বড় মাধ্যম, প্লেয়ার সাপ্লাই। তো আমরা দেখি যে এরকম সাকসেসের পেছনে সাধারণত খুঁজে বেড়ায় বিকেএসপির যিনি কর্ণধার থাকেন বা মহাপরিচালক থাকেন, যে আমাদের কারা কেমন সাকসেস পেল। যে এই টেস্টের অ্যাচিভমেন্টের মধ্যে দিয়ে আপনারা কি নিজেদের আপনাদের মধ্যে একটা স্যাটিসফ্যাকশন তৈরি হলো যে এই প্লেয়ারগুলো আমাদের ভালো পারফরমেন্সের মধ্যে ছিল, বা কি বলবেন? না, তো অবশ্যই, কারণ আমরা বিকেএসপিতে যখন প্লেয়ারগুলি আসে একেবারে ছোট বাচ্চা শিশু, 10 বছর 11 বছর, সেখান থেকে 6-7 বছর, কোনো ক্ষেত্রে কাউকে আমরা 8 বছর পর্যন্ত ট্রেন করা হয়। একেবারে কাদার মতো সব মানুষগুলি আসে, সেখান থেকে একটা পর্যায়ে আমরা নিয়ে গিয়ে যখন তার বয়স 19-20 হয়ে যায় তখন আমরা ছেড়ে দিই ফেডারেশনগুলি অথবা বোর্ডের হাতে। তো যখন এই কাদার মতো মানুষগুলি সাকসেস যখন দেখতে পারি, নিশ্চয়ই আমি সহ আমাদের কোচ, ইভেন গ্রাউন্ডসম্যান সবাই ভীষণ রকমভাবে খুশি হয়, আনন্দিত হয় এবং পরবর্তীতে এখান থেকে আরও অন্যান্য যারা আছে তখন তাদেরকে ট্রেন করার ব্যাপারে আরও উদ্বুদ্ধ হয়। আপনাদের যেটা বলছিলেন যে একদম খুবই ছোট বয়সে আসেন, তারা ধীরে ধীরে পরিপক্ক বা একটা লেভেলে আপনারা ছেড়ে দেন, ফেডারেশনগুলো সেই প্লেয়ারগুলো পায়। আপনাদের শিক্ষা পদ্ধতি যদি একটু জানতে চাই, সেখানে আপনারা শুধুমাত্র যেটি মেজর তার লাইফে, লাইক ফুটবল বা ক্রিকেট, সেটিতেই
কনসেন্ট্রেট করার, নাকি তার পাশাপাশি তার জীবনের যে সামাজিক জ্ঞান, মানসিক জ্ঞান, যেটা মানে সবার সাথে মিশতে গেলে যে ধরনের এক ধরনের পরিপাটি থাকতে হয়, স্মার্টনেস, সাইকোলজিক্যাল ডেভেলপমেন্ট, সেগুলো নিয়েও কাজ করেন? মানে আমরা দেখি যে অনেক সময় তো এগুলো লাগে, মানে যখন একটা টিমে থাকতে হয়, জাতীয় দলে খেলতে হয়, মানে এই আচরণগত দিকগুলোও তো অনেক প্রয়োজন। আমরা বিকেএসপির অনেক সুনাম কারা অনেকরে দেখেছি মাঠের পারফরমেন্সে, মাঠে আচরণটা ধরে রাখতে পারেনি, তারা মাঠের টেম্পারটা ধরে রাখতে পারেনি, অনেক সময় অনেক কিছুতে লাথি দিয়ে দিয়েছে, খারাপ আচরণ করেছে। মানে এই শিক্ষাটা কি আপনারা মানে কি ধরনের শিক্ষা দেন? তারা কি পরবর্তীকালে কি চেঞ্জ হয়ে যায়, নাকি আপনাদের শিক্ষার মধ্যে একটা মানে একটা উন্নয়ন দরকার? এটা আমরা যেমন রিসেন্টলি শুরু করেছি যে নৈতিকতার বিষয়ে আমরা আলাদাভাবে মোটিভেশনালি নেই। যেমন ধরেন আমরা এদের প্লেয়ারদেরকে মোটিভেট করার জন্য, ইভেন আমাদের চোখে বিকেএসপির সবার চোখে, যে বিকেএসপির এই পর্যন্ত যতগুলি আমাদের 21টা ডিপার্টমেন্ট থেকে যতগুলি প্লেয়ার বের হয়েছে, তাদের ওয়ান অফ দ্য বেস্ট রিগার্ডিং দি ইথিক্স অ্যান্ড ভ্যালুজ মুশফিক। আমরা মুশফিককে জাস্ট 1 মাস আগে নিয়ে গিয়েছি। মুশফিক সে অডিটোরিয়ামে বর্তমানে যারা প্লেয়ার আছে, ক্যারেট এবং টিচার, সবার সামনে মোটিভেশনাল স্পিচ দিয়েছে। আমরা নিয়ে গিয়েছি লঙ্কা বাংলা ফিন্যান্সের যে এমডি আছে, খুব এই সেক্টরে খুবই স্বনামধন্য একজন, উনি হচ্ছেন স্যার হুমায়রা আজম। উনি 1 ঘন্টা গিয়ে জীবন পদ্ধতি সম্পর্কে শিক্ষা দিয়েছেন। আমি নিজে ডিজি হিসাবে গত 2 মাস আগে ক্রীড়াঙ্গনে, এটা কি আগে চালু ছিল না, নাকি এটা আপনি নতুন করে? এটা নতুন করে। নৈতিকতার শিক্ষা আরও হচ্ছে কি আপনার, যেমন ধরেন আমাদের অনেক প্লেয়াররা মিট দি প্রেসদের সামনে গিয়ে ঠিকমতো কথা বলতে ইতস্তত করে। এক্স্যাক্টলি, মানে মিডিয়া হ্যান্ডেল করা, মানে মিডিয়াকে ফেস করা। মিডিয়া হ্যান্ডলিং এর এই নতুনটা শুরু হয়েছে। মিডিয়া হ্যান্ডলিং এর কম্পিটিশন হচ্ছে, যেটা ক্রিকেট, ফুটবলে বা ক্রিকেটার ফুটবলারদের অনেক কাজে দেবে। এক্স্যাক্টলি। ওকে, আমি স্যার বলবো একটু বিকেএসপিতে আমি জাস্ট একটু অ্যাড করি। বিকেএসপি কিন্তু বাংলাদেশের সব স্পোর্টস তো আছেই, বাট ক্রিকেটে যে পরিমাণ কন্ট্রিবিউশন, যতগুলো জাতীয় দলের খেলোয়াড় খেলে, অ্যাভারেজে একটা সময় ছিল 70% বিকেএসপির প্লেয়ার। তো বিকেএসপির যে কন্ট্রিবিউশন বাংলাদেশের স্পোর্টস এরিনা এবং ক্রিকেটে আনবিলিভেবল। আমরা অনেক কৃতজ্ঞ বিকেএসপির কার্যকলাপে। অফকোর্স, তা অবশ্যই। যেমন মুশফিককে বলতে হয়, মুশফিক 100 টেস্ট খেললো, মানে এটা তো মুশফিকের যে ফিটনেস স্টিল নাও, আমরা বাইরে আলাপ করছিলাম যে এখন পর্যন্ত তিনি তার ফিটনেস যেমন ধরে রেখেছেন, তার ওই ডিসিপ্লিন যে সবার আগে ট্রেনিং সেশনে যাওয়া, সেটা কিন্তু শিক্ষণীয় অন্যদের ক্ষেত্রেও। আমরা বলবো একটু যদি বলি যে স্বস্তির কথাগুলো আমরা অনেক আলাপ করছিলাম, এই মুহূর্তে আমরা বেশ কিছু বিষয় দেখতে পেয়েছি যে অবশ্যই আপনি অভিভাবক হিসেবে, সর্বোচ্চ অভিভাবক হিসেবে অনেক বেশি অস্বস্তির। স্পেশালি যদি বলি নারী ক্রিকেটে, নারী ক্রিকেটারদের যৌন হয়রানির যে ঘটনা, যদিও সেটি তদন্ত কমিটি গঠন হয়েছে, এই তদন্ত কমিটি গঠন করার মধ্য দিয়ে আপনার বক্তব্য কতটুকু মানে থাকলো আর কি, আপনি কি বলতে চান? ব্যাপারটাকে খুব সিম্পল রাখেন। সিম্পল যদি রাখেন, ব্যাপারটা হচ্ছে যে 5 বছর আগে একটা ঘটনা ঘটেছিল। সেই 5 বছর যখন সেই ঘটনাটা ঘটেছিল, একটা প্লেয়ার, সেই প্লেয়ারটা কমপ্লেন করে একটা 13 পৃষ্ঠা চিঠি দিয়েছিল তৎকালীন ক্রিকেট বোর্ডে। তৎকালীন ক্রিকেট বোর্ডের প্রধান নির্বাহী, যিনি এখনও প্রধান নির্বাহী, তিনি সেটা সেই ডিপার্টমেন্টের চেয়ারম্যানকে দিয়ে ক্লোজ করিয়েছিল। তো শেষ হয়ে যাওয়ার পরে আমি জিজ্ঞেস করেছিলাম যে যখন শেষ হয়েছিল তখন সবাই কি স্যাটিসফাইড ছিল? তো আমার কাছে খবর এসছে ইয়েস। তারপরে নতুন করে একটা ইউটিউব চ্যানেলে কিছু ভিডিও এসছে, আমাদের কাছে ছেলে এবং মেয়ে সমস্ত ক্রিকেটার সমান। রাইট। আমি আগেও বলেছি, আবারও বলছি, এটা একেবারে আমাদের কাছে জিরো টলারেন্স। এখানে ছেলেরা এবং মেয়েরা খেলতে আসে, ক্রিকেট খেলতে আসে। ক্রিকেট খেলার সাথে সাথে তাদের শৃঙ্খলা শুধু শেখানো না, তাদের সেফটি, তাদের বড় হওয়ার জন্য যে যে এলিমেন্ট দরকার হয় সেগুলো নিশ্চিত করতে হবে, আমাদের দায়িত্ব। সেটা দায়িত্ব। তো যখন জানতে পারলাম একটা নিউজ এসছে একটা ইউটিউব চ্যানেলের মাধ্যমে, তখনই আমরা সিদ্ধান্ত নেই যে যেহেতু এটা আমাদের কাছে কমপ্লেন আসেনি এই ধরনের, যখন কমপ্লেনটা এসেছিল সেটার সাথে এবং এই ভিডিওর সাথে কোনো মিল নেই। মানে 5 বছর আগের যে কমপ্লেন সেটি অলরেডি সেই সময় আমলে নেওয়া হয় এবং সেটি শেষ করে দেওয়া হয়। আমার কাছে তাই রিপোর্ট দেওয়া হচ্ছে, যেহেতু আমরা তো সেটি নিয়ে কি আপনি জানতে চেয়েছেন যে কোনো তদন্ত কমিটি সেই সময় গঠন করা হয়েছিল নাকি আমি বোর্ড এই ধরনের? আমি জানতে চেয়েছিলাম যে যখন এই সমস্যাটা হয়েছিল, যে কমপ্লেনটা এসেছিল, তখন কি অ্যাকশন নেওয়া হয়েছিল, কেননা আমরা তখন, এটা 5 বছর আগের ঘটনা।
তো আমাকে বলা হয়েছে যে সেই সময় সেই চিঠিটা তৎকালীন চেয়ারম্যানকে দেওয়া হয়েছিল এবং চেয়ারম্যান সেটা ক্লোজ করেছিল। আমি জিজ্ঞেস করেছিলাম যে যদি ক্লোজ করা হয়ে থাকে, সে ক্লোজ করার দুটো পক্ষ কি হ্যাপি ছিল? তা আমি সদুত্তর পাইনি সেখান থেকে। তো আমি ধরে নিয়েছিলাম হয়তো সদুত্তর পেয়েছিল। তারপরে যখন নতুনভাবে যে ভিডিও দেখলাম বা শুনলাম, বক্তব্য নিয়ে ভিডিও সংবলিত ভিডিও যেটি, জি, এখন যেটা শুনতে পাচ্ছি, শোনার পরে বলছিলাম যে প্লেয়ারদের সেফটি, প্লেয়ারদের সেফগার্ডিং আমাদের দায়িত্ব। এইটা লক্ষ্য করেই এবং ভবিষ্যতে যাতে আমাদের এই ধরনের কোনো ঘটনা, এই টাইপের ঘটনা না ঘটে, এজন্য আমরা একটা তদন্ত কমিটি গঠন করেছি। যেহেতু তদন্ত কমিটি অলমোস্ট শুরু করে দিয়েছে, তাদের মিটিং শুরু করে দিয়েছে, অ্যাজ এ ক্রিকেট বোর্ড আমার কোনো এখতিয়ার নেই সেখানে ইন্টারফেয়ার করার, এবং আমি তাদেরকে আমি একটু আপনাকে সহজ করে দেই। মানে ধরুন আপনি আমিনুল ইসলাম বুলবুল এই নির্বাচনের আগে দায়িত্ব নেন, সেটি কয়েক মাস, 4 মাস, তারপরে এই কদিন আগে নির্বাচন হলো, সেটি দায়িত্ব নিলেন। তার মানে এইটি আপনার আমলে বা আপনার সময়ের কোনো ঘটনা না, বা এর সাথে আপনার কোনো দেখা সাক্ষাৎ কিছুই হয়নি। শুধু এই জন্য আমি বলছি যে আপনি এই বিষয়টি কিন্তু আপনার খুব সুবিধা, আপনার মানে অধীনে তদন্ত হওয়াটা, মানে আপনার আমলে তদন্ত হওয়াটা। আমি বলি নাই এই ঘটনাটা, এর আগে অনেকবার বলেছি 5 বছর আগের ঘটনা বা 4 বছর, 4.5 বছর আগের ঘটনা। আমাদের জন্য এটা একটা সুযোগ যে আমরা তদন্ত শুধু করব না, তদন্ত করার জন্য যে একটা টিম দরকার হয় এবং সুদূর ভবিষ্যতের জন্য এখন থেকে ফর দ্য ফিউচার একটা পার্মানেন্ট আমাদের একটা টিম থাকবে। এবং আপনারা জেনে থাকবেন যে ন্যাশনাল স্পোর্টস কাউন্সিল সব স্পোর্টসের জন্য কিন্তু এই সেফগার্ডিং টিম একটা বানতে বলেছে। সো এই টিমটা আমাদের হয়ে গেল, একটা বড় উদ্যোগ হয়েছে। সো দ্যাট আমি বলবো এটা একটা ভালো উদ্যোগ। আর ইনফ্যাক্ট আমরা যে HR রিস্ট্রাকচারিং করেছি নতুনভাবে, সেটা সব কিছু সেখানে আছে। এটা জাস্ট ম্যাটার অফ ইমপ্লিমেন্টিং। আর তদন্ত যেটা করা হচ্ছে সেটা তদন্ত টিম দেখছে, সেখানে আমাদের কোনো এখতিয়ার নেই টু ইন্টারফেয়ার। অফকোর্স তাই, কিন্তু আমি যেটি বলতে চাই যে আপনার মেয়াদে এই বিষয়টি আলোচনায় আসছে, সেটি কি আপনি মানে জবাব দিবেন কিনা? ধরুন আপনি নিজেও বলেছেন একটা বক্তব্যে যে তদন্তের মধ্য দিয়ে যদি এমন কেউ এর মধ্যে আওতায় আসে, তিনি যদি ডিরেক্টরও হন, তাকেও ছাড় দেওয়া হবে না। এটি আপনার বক্তব্য, অফকোর্স এটাই হওয়া উচিত। অফকোর্স, কিন্তু এরকম একটা তথ্য এসছে যে আপনার সময়ে কি কোনো চিঠি এসেছিল যেটি আপনি আপনাকে আমলে নেওয়ার মতো গুরুত্বপূর্ণ কেউ বুঝায়নি বা আপনি আমলে নেওয়ার প্রয়োজন বোধ করেননি? চিঠিটা এসেছিল প্রধান নির্বাহী বরাবর, ওকে, এবং সেই চিঠিটার মধ্যে তেমন কিছু ছিল না, একটা আন্ডার সিলেকশন বা এরকম একটা কিছু ছিল, আমি জানিও না। আর সেটা এসেছিল ধরেন ইলেকশনের ঠিক একদিন আগে বা পরে, এরকম একটা ঘটনা। ওকে, সো সেটা যেহেতু এবার আমরা এনএসসিকে তার পরবর্তীতে আমরা রিপ্লাই দিয়েছি। আমাদের কাছে যে চিঠিটা জানতে হয়েছিল সেই রিপ্লাইটা আমরা অলরেডি এনএসসিকে দিয়ে দিয়েছি। সো চিঠিটা এসেছিল আমাদের প্রধান নির্বাহীর কাছে, এবং প্রধান নির্বাহী সেই চিঠিটার রিপ্লাই দিয়ে দিয়েছে অলরেডি। সো ইটস ক্লিয়ার নাও। ওকে, তার মানে হলো যে যে জিনিসটি বাকি থাকলো, আপনি সম্প্রতি দেখে থাকবেন, আপনি একটা বড় উদ্যোগ গ্রহণ করেছেন। টেস্ট ক্রিকেটের 25 বছর পূর্তি উপলক্ষে মানে ক্রিকেট কনফারেন্স প্রথমবারের মতো চালু হয়েছে। সেই সময় সাংবাদিকদের সঙ্গে এক ধরনের দূরত্ব বা একটা ঘটনা হয়েছে, সেখানে দুঃখ প্রকাশ করে আপনি ভিডিও বার্তাও দিয়েছেন। কিন্তু আমি বলতে চেয়েছি, সাংবাদিকরাই এই যে নারী নিপীড়ন বা নারী কেলেঙ্কারির যে ঘটনা নিয়ে তাদের এক ধরনের প্রতিক্রিয়া দেখিয়েছে, সেখানে উল্লেখ করতে চেয়েছে যারা এই ধরনের অভিযুক্ত, হয়তো প্রমাণ হচ্ছে না, প্রমাণের অপেক্ষায় আছে, তারা তাদের দায়িত্ব পালন থেকে সরিয়ে রাখা উচিত বা তারা মনে করে, সাংবাদিকরা মনে করে। সেটির ব্যাপারে আপনি কি বলবেন? ভেরি গুড কোয়েশ্চেন অ্যাকচুয়ালি। প্রথমেই বলে নিচ্ছি যে এখানে আমাদের কাছে যারা সাথে আমাদের সন্তান তুল্য এবং আমাদের দে আর আওয়ার অ্যাসেটস, রাইট, তাদের দেখে রাখার দায়িত্ব আমাদের। আর যেটা বললেন যে এখানে আমাদের যে দায়িত্বটা, আমি মনে করি দায়িত্বটা, এবং দায়িত্ব অনুযায়ী আমরা এখানে কাজ করছি। এখানে আমাদের যে টার্মস অফ রেফারেন্স আছে ওর মধ্যেই থাকছি, এর বাইরে যাচ্ছি না আমরা। মানে আপনাদের টার্মস অ্যান্ড রেফারেন্সের মধ্যে কি বিষয়টা এরকম যে তারা মানে অভিযুক্ত প্রমাণিত না? ওটা বলছি যে যেহেতু আমাদের কাছে কেউ কমপ্লেন আপনি অস্বস্তি বোধ করলে না আমি এটা একটু ক্লিয়ার করা উচিত। মানে আমাদের বিসিবিতে তো কেউ এসে কমপ্লেন করেনি যে আমাদের অফিসে এসে লিখিত কমপ্লেন করছে। আর এই অনুষ্ঠানের মাধ্যমে আমি এটাও বলতে চাই যে বিসিবির দরজা সবসময় খোলা আছে সমস্ত ছেলে এবং মেয়েদের ক্রিকেটারদের জন্য। তারা যে কোনো সময় তারা আসবে, এবং তাদের যদি কোনো তাদের যে কন্ট্রাক্টের বাইরেও যদি কোনো সমস্যা থাকে, তারা এসে আমাদের সাথে আলোচনা করতে পারে। আর এই ব্যাপারটা যেহেতু কোনো খেলোয়াড় আমাদের কাছে এসে কমপ্লেন করেনি, তারপরেও
আমরা ডিপেন্ড করছি, নির্ভর করছি আমাদের যে না, কিন্তু আপনারা তো তদন্ত কমিটি গঠন করার প্রয়োজনীয়তা বোধ করেছেন, তার মানে ওই বিষয়গুলো, ওদের বক্তব্যগুলো, একাধিক খেলোয়াড়ের বক্তব্যগুলো যেটা ইউটিউব চ্যানেলে এসে সেটি গুরুত্বের সাথে আমলে নিয়েছেন, এটাই তো মনে হচ্ছে। গুরুত্বের সাথে আমলে নিয়েছি। অ্যাট দ্য সেম টাইম আমরা খুব খুশি হতাম বা খুশি হব যদি আমাদের কাছে সোজা এসে কমপ্লেনটা করে, ওকে, যদি কোনো কমপ্লেন থেকে থাকে। আমরাও আশা করি যে ক্রিকেট বোর্ডের প্রতি তো তাদের আস্থা রাখতে হবে, মানে তারাই তো এগুলোর না, সমাধান করে দিবে। আমাদের প্রতিষ্ঠানটার নাম হচ্ছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড। সো ক্রিকেট সংক্রান্ত যা আছে সব আমরা দেখি। সো আমার কাছে মনে হয় আমাদের কাছে, যেহেতু বাংলাদেশের ক্রিকেটের গভর্নিং বডি আমরাই তাদেরকে ওন করি। আমি একটু স্লিপ করেছি, মানে আপনি কি বলতে চেয়েছেন যে আপনি মানে এই অস্বস্তির জায়গাটা আমি শেষ করে দিব খুব তাড়াতাড়ি। ভালো, এটা ক্ল্যারিটি। আমি একটু জানতে চেয়েছি যে যারা অভিযোগের সঙ্গে, মানে এই যে গল্প বা ভিডিও বার্তার মধ্যে যারা আছেন, তারা কি স্ব জায়গায় থাকবেন, নাকি আপনি মনে করেন, মানে আপনার উপলব্ধি কি, মানে আপনি কি মনে করেন তাদেরকে রেখে কাজ করা? যেমন আমি যদি নাম ধরে বলি, কয়েকটা নাম এসছে, একজন পরিচালকের নাম আসছে, আমি নাম সবাই জানে, একজন বয়সভিত্তিক কোচের নাম আসছে, তাদের তো আপাতত সরিয়ে রাখা যায়, মানে এটা মানে করলে সমাধানটা ইজি হয়। এটা আবারও বলছি, কমপ্লেইনটা কিন্তু আমাদের কাছে আসেনি এখনো। আচ্ছা, সেই কারণে আপনারা এইভাবে আসবে দেখছেন। আর যেহেতু একটা তদন্ত টিম কাজ করছে এখানে, আমরা তাদের কাজে কোনো ইন্টারফেয়ার করতে চাচ্ছি না এখন। এই প্রসঙ্গে একদম প্রশ্ন শেষ, আরেকটি প্রশ্ন দিয়ে শেষ করে দিব। বুলবুল ভাই, আসলে আমাদের অনুষ্ঠানে কি হয়, সাধারণ দর্শক পাশাপাশি আমাদের সমগোত্রীয় লোকজন অনেকেই হয়তো দেখার চেষ্টা করে, আপনিও হয়তো দেখে থাকেন যখন অনুষ্ঠানের বাইরে থাকেন। একটি কথা একটু মনে হয়েছে যে একটু যদি সামনে আনা যায়, যে চিঠিটি এসেছিল আপনার সময় নির্বাহী প্রধান বরাবর, সেই চিঠিতে কোনো মানে এইটুকু তথ্য দেওয়া যায় কিনা, কোনো পরিচালকের নাম উল্লেখ ছিল কিনা? না, আমি এখানে বলতে পারবো না। আমরা ওই নৈতিকতার জায়গায় চলে যাই। বনির ভাই, আপনি নৈতিকতার জায়গায়, মানে এইটা তো অনেক আগেই দরকার ছিল, মানে যেটি আপনি ইদানিংকালে শুরু করেছেন, যে স্পোর্টস যারা পার্সোনালিটি বা স্পোর্টস ম্যান যারা, তাদের নৈতিকতা শিক্ষা, তারপরে প্রেসকে ফেস করার শিক্ষা, এটা অনেক আগেই দরকার ছিল। তাহলে কি আমরা অনেক কিছু পেতাম না, যেটি বুলবুল ভাই বলছেন, যে যেই তথ্যগুলো দিয়ে আপিল করতে পারতো ক্রিকেট বোর্ডে, সেই তথ্যগুলো বাইরে ঘোরাফেরা করছে, ক্রিকেট বোর্ড ওই জায়গা থেকে তথ্য মানে সংগ্রহ করে তদন্ত কমিটি করছে, মানে সেটা তো আপনারা যেহেতু বড় হাব, মানে আপনাদের কাছ থেকে সব প্লেয়ার আসে, আপনারা তো এটা, আপনি কি মনে করেন যে ওই বিষয়টা আরও অনেক আগে চালু হলে হয়তো সুবিধা পেতে পারতো ক্রিকেটার বা ফুটবলার বা অনেকেই? হ্যাঁ, নৈতিকতার বিষয়টা আসলে যেভাবে করা, আসলে ডেভেলপমেন্টের কোনো শেষ নেই। হয়তো এর আগে হয় নাই, এখন আমার সময় থেকে হচ্ছে, এরপরে হয়তো দেখা যাবে এর পরবর্তীতে আবার আমিও হয়তো এমন কোনো কিছু আছে যেটা আমি হয়তো আমার চোখে ওইভাবে আসেনি, অন্য কেউ করবে। সো ডেভেলপমেন্ট ইটস এ কন্টিনিউয়াস প্রসেস। নিশ্চয়ই ওরই হিসাবে আমি হয়তো আগে হয়তো হতো না, আপনারা তো প্রত্যেকটা জিনিস লুক ইনটু, মানে অনেক গভীর পর্যবেক্ষণ করেই তো অনেক সিদ্ধান্ত নেন যে এইটা আপনার সময়ের দাবি। তো আপনার কি মনে হয় না যে এই সময়ের দাবি মেনে যেটা ক্রিকেট বোর্ড ফেস করছে, বোর্ড সভাপতি মানে অনেক ইস্যুতে ফেস করছেন, বা ফুটবলারের অনেক সময় ফুটবল অভিভাবক ফেস করছেন, সেই আলোকে যে আপনি আর শিক্ষা পদ্ধতির মধ্যে কি অ্যাড করলে সেটি আসলে সামাজিক জীবনে ওই স্পোর্টসম্যানদের সুবিধা বাড়াতে পারে, সেটা তো আসলে একটা কি বলে ডেভেলপমেন্ট প্রসেস, মানে স্টাডি করা দরকার। এরকম কিছু হয়, মানে কি অ্যাড করা প্রয়োজন, কি যেমন এই যে আর নৈতিকতার এই যে মোটিভেশনাল ক্লাস অথবা মোটিভেশনাল যে ফেজটা, এটা শুধুমাত্র কিন্তু আমরা কিন্তু প্লেয়ারদের মধ্যেই রেখেছি তা কিন্তু না। কারণ নৈতিকতা হচ্ছে এমন একটা জিনিস, এটা হচ্ছে কিছু ফাংশনাল টুলস যেটা স্পোর্টসের ক্ষেত্রে অ্যাপ্লিকেবল, খেলোয়াড়ের জন্যে, কোচের ক্ষেত্রে, অফিসিয়ালসদের ক্ষেত্রে, ম্যানেজারদের ক্ষেত্রে, ফর এভরিওয়ান। তো ওই অনুযায়ী আমরা এখন যে নৈতিকতার সংক্রান্ত যে সমস্ত ফেজ এখন আমরা চালাচ্ছি, তো এটা কিন্তু আমাদের কোচদের জন্যে, যে কোচরা কীরকমভাবে তাদের কোড অফ কন্ডাক্ট, এইগুলো কি আপনাদের ওখানে স্টুডেন্টদের প্রভাব ফেলে কিনা, যে তারা গণমাধ্যমের খবর দেখছে, ইউটিউব ফেসবুক তো ওপেন, শিক্ষার্থীরা দেখছে, তারপরে তাদের ক্লাস যারা নিচ্ছে, ক্লাসের শিক্ষকরা দেখছে, গসিপ হচ্ছে, সেগুলো কি মেন্টালি তাদের প্রভাব ফেলে কিনা? অবশ্যই অবশ্যই অবশ্যই, এটা তো অবশ্যই মেন্টালি প্রভাব ফেলবে। কারণ ও তো দেখতে পাচ্ছে যে বাইরে হয়তো বিকেএসপি থেকে বের হয়ে যাওয়ার পরে তাদের ক্ষেত্রে যদি এরকম হয়ে থাকে, এই ধরনের একটা কমপ্লেইন আসছে, অবশ্যই ওদের উপর প্রভাব ফেলে। এই কারণেই এই যাবতীয় আমরা যেমন নেক্সট উইকে আমি নিজেই বিকেএসপির সমস্ত 21টা ডিপার্টমেন্টের প্রায় আমার অ্যারাউন্ড 500 হচ্ছে গিয়ে
ফিমেল ক্যাডেট, প্লেয়ার ক্যাডেট, এই 500 জনকে নিয়ে আমি বসবো যে ওদের কীরকম করা উচিত, কোন কোন ক্ষেত্রে ওরা এদের সাথে যে কোনো মানে বিহেভিয়ার প্যাটার্নটা কীরকম হওয়া উচিত। লাস্ট উইকে যেমন অল কোচ, অল গ্রাউন্ডসম্যান, সমস্ত এই খেলার সাথে যারা, তাদেরকে নিয়ে আমি আমার ডাইরেক্টর ট্রেনিংকে বসিয়েছিলাম। তো এরকমভাবে সেশনগুলি হচ্ছে যাতে এই যে যে নিউজগুলি আসছে সেখান থেকে এদের উপরে যেন অন্যরকম কোনো স্ট্রেস না তৈরি করে। অফকোর্স তাই। ওকে বুলবুল ভাই, সব ঠিক আছে? হ্যাঁ, অফকোর্স। ওকে, আমরা একটা বিরতি নেব। একটি বিষয় যেটি আপনারও ভালো লাগবে প্রশ্ন করতে, এটা বিরতির পর করতে চাই। বিপিএল যেটি আপনার বড় চ্যালেঞ্জ, বিপিএল নিয়ে আপনি কাজ করছেন, বিপিএলের দায়িত্ব আপনি নিয়েছেন, বিপিএলের এই চ্যালেঞ্জ মোকাবেলায় কী কী ডেভেলপমেন্ট আছে, অগ্রগতি, কারণ বিপিএলের দর্শক অনেক যে বিপিএলের জন্য মুখিয়ে থাকে দর্শকরা, সেই বিষয়ে অবশ্যই বলবেন। এবং বিপিএলে কেন, মানে আমি এমনি কৌতূহল থেকে বিপিএলের মতো একটা ইভেন্টে কোনো একটা ভাবে কেন অংশীদার হতে পারে না বিকেএসপি, সেটা একটু আলাপ করতে চাই আমরা। দর্শক, একটা বিরতি নিচ্ছি। আমাদের সঙ্গে আছেন ক্রিকেট বোর্ডের সম্মানিত সভাপতি, আছেন বিকেএসপির মহাপরিচালক, আমাদের সঙ্গেই থাকুন। দর্শক, আপনারা দেখছেন খেলার আড্ডা, স্বাগত আরও একবার। সঙ্গে আছে আব্দুল্লাহ হীরা, আমার সঙ্গে আছেন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের সভাপতি আমিনুল ইসলাম বুলবুল, সেই সঙ্গে আছেন বিকেএসপির মহাপরিচালক মনিরুল ইসলাম, ব্রিগেডিয়ার জেনারেল মনিরুল ইসলাম। দুজনকে আবারও স্বাগত জানাই। আমরা যেখানটায় ছিলাম, আমিনুল ইসলাম বুলবুল, আমরা ওই যে যাওয়ার আগে বলছিলাম যে বিপিএলের একটা বড় চ্যালেঞ্জ আপনার জন্য রয়েছে, কারণ বিপিএলটা যে কাঠামোতে আসলে আপনি পেয়েছেন, সঠিক কাঠামোতে আসলে ক্রিকেট বোর্ডে অনেক কিছুতেই আপনি পাননি, এটা বললে অবশ্যই আমরা গণমাধ্যম কর্মী হিসেবেও জানি। তো সেই বিপিএল একটু বলবেন। তার আগে একটু বলি যে টক অফ দ্য টাউন হয়ে গেছেন আপনাদের একজন পরিচালক, যিনি এমনিতেই পরিচিত, গায়ক আসিফ আকবর। আপনি আসলে এটা যে একটু দূরত্ব তৈরি হলো, চিঠি দিল ফুটবল, মানে কোনটাকে সমর্থন করছেন না? মানে ফুটবলের চিঠি দেওয়া কি সমর্থন করছেন, গায়ক আসিফের মানে বক্তব্যটা সমর্থন করছেন না? মানে কোনটা আপনি সমর্থন করছেন, কোনটা সমর্থন করছেন না? কিছুই সমর্থন করছি না, মানে দুইটার কোনটাই প্রয়োজন ছিল না। সমর্থন করছি ফুটবল খেলা ভালো হোক, ক্রিকেট খেলা ভালো হোক, আমরা সবাই ভাই ভাই। কারণ আমি নিজেও তো একজন, ধরেন আমাকে তখন পক্ষপাতিত্বমূলক কথা বলতে হবে, কেননা আমি নিজেও 3 বছর প্রিমিয়ার লিগে ফুটবল খেলেছি। আচ্ছা। এবং ফুটবল ক্রিকেট আমাদের তো খেলা, সো হয় অনেক সময় স্লিপ অফ টাং হয়ে যায় অনেক কিছু, বাট দ্য থিংস আর সো নর্মাল। একটা চিঠি পেয়েছি আমি, চিঠি রিপ্লাইটা কালকে দিয়ে দেবো ইনশাল্লাহ। তবে আই হ্যাভ অল দ্য রেসপেক্ট ফর নট অনলি ফুটবল। আমার একটু জানতে চাও যে আপনি আপনার ওই সহকর্মীকে জিজ্ঞাসা করেছিলেন কিনা, বিশেষ করে এই শব্দ প্রয়োগ তো আসলে যাই না, আপনি নিজেই ফুটবলার ছিলেন বললেন যে ক্রিকেট আভিজাত্যের খেলা, ফুটবল মারামারি খেলা, না এটা কেন বলতে হবে? তিনি একজন সম্মানিত ডিরেক্টর, তো তিনিও ভালো বোঝেন এবং কথা হয়েছে, সো থিংস উইল বি ফাইন ইনশাল্লাহ। মানে আপনারা একটা ভালো জবাব দিবেন, বা জবাবের মধ্যে ভালো জবাব বলেন কিছু না, আপনি এই চিঠির জবাবটা দিবেন, সেটার মধ্যে দিয়ে একটা যে অবস্থা তৈরি হয়েছে সেটা সমাপ্তি হয়। কি আমরা শুধু তাই না, আমরা চিন্তা করছি যে এখানে মনির ভাই আছে, এখানে আমরা চিন্তা করছি বাংলাদেশে একটা বিকেএসপি তো একটা ধরেন বিশাল স্পোর্টস অর্গানাইজেশন, আমরা চিন্তা করছি একটা স্পোর্টস সায়েন্স ল্যাব করতে, যেখানে ফুটবল, ক্রিকেট, হকি সবাই আসবে। এবং সরকারি উদ্যোগ, সরকারি উদ্যোগ হলেও ওখানে কিছু উদ্যোগ নিতে হয়, কনসালটেন্সির দরকার হয়, যে কাজগুলো আমি 18-19 বছর ধরে করছিলাম। তো আমার ইচ্ছা আছে ওরকম একটা ল্যাব তৈরি করা, যেখানে ধরেন ক্রিকেট খেলার সাথে সম্পৃক্ত আছে গলফ, ক্রিকেটের সাথে সম্পৃক্ত আছে বক্সিং, ক্রিকেটের সাথে সম্পৃক্ত আছে টেনিস, ক্রিকেটের সাথে সম্পৃক্ত আছে স্কোয়াশ। সো সব স্পোর্টসের কোর ট্রেনিং মেথোডোলজি নিয়ে আমরা একটা প্ল্যান করছি, যেটা নাকি সব খেলাই কাজে লাগে। এবং তাবিদ ভাইয়ের সাথে আমার আলোচনা হয়েছে একদিন। সো আমরা আমাদের এবং আপনার সঙ্গে তো খুব ভালো স্মৃতি, মানে ফুটবল ফেডারেশনের বর্তমান সময়েও যারা সবচেয়ে বড় সুপারস্টার বাংলাদেশের এখন বলা যায় হামজা চৌধুরী, তার সঙ্গে আপনার সুন্দর একটা সম্পর্ক তৈরি হয়েছে ইতিমধ্যেই। তাবিদ আউলের সঙ্গে ফেডারেশন সভাপতি প্রায়ই কথা হয় বিভিন্ন উন্নয়নমূলক, যেটি বলছিলেন যে স্পোর্টস সায়েন্স নিয়ে, তো সেটি একটা ভালো দিকে যাচ্ছে। সেখানে একটু কেমন হলো? সব ঠিক আছে, নরমাল। এমনি ফোনে কথা হয়েছে আপনার সঙ্গে তাবিদ আউল বা কারোর সাথে? না, ডাইরেক্ট কথা হয়নি, তবে কথা হবে। তবে এখন যেটা আমাদের লক্ষ্য রাখা উচিত, যে বাংলাদেশের নেক্সট টেস্ট ম্যাচ শুরু হচ্ছে আয়ারল্যান্ডের সাথে ঢাকায়, ইন্ডিয়ার সাথে বাংলাদেশের ফুটবল ম্যাচ আছে, ওগুলো নিয়ে আমরা ফোকাস করছি, যাতে দুটোই দল দুটো ইভেন্টে ভালো করে। আপনার মুখ দিয়ে একটু ফুটবলের একদম হালের ক্রেজ হামজা চৌধুরীর বিষয়ে একটু জানতে চাই। ওর সাথে আমার দেখা হয় মাঝে মাঝে, এবং হচ্ছে নাইস পার্সন, মানে ইম্প্যাক্টফুল ফুটবলার, মানে
কত বড় ফুটবলার ধরেন আমার তো ও আপনাকে চিনতে পেরেছে বা ওর সাথে ইন্ট্রোডিউসটা কিভাবে হলো যে আমি ক্রিকেট আমি সভাপতি বা আমি সাবেক ক্রিকেটার এরকম কিছু নাকি? সাবেক ক্রিকেটার হিসেবে পরিচিত। তারপরে আজকে নামাজ পড়লাম একসাথে দুজন। খুব ভালো ছেলে, ভেরি নাইস। ইনফ্যাক্ট আমি ফুটবলের অনেক প্লেয়ারদের সাথে পরিচিত হয়েছি রিসেন্টলি। দে আর ভেরি আমার কাছে মনে হয় তারা খুব ভালো অ্যাথলিট, ভালো করবে ইনশাল্লাহ। আপনি বিপিএল নিয়ে বলবেন একটু, মনির ভাইয়ের কাছ থেকে ঘুরে আসতে চাই। এই যে হামজা চৌধুরী আমরা নিয়ে এসেছি প্রবাসী ফুটবলার হিসেবে, যদিও প্রবাসী ফুটবলার হিসেবে এরকম অনেককেই নিয়ে আসা যাবে, কিন্তু সম্ভবত ক্রিকেটে আনাটা খুব মুশকিল। মানে ওয়ার্ল্ডের অন্যান্য দেশে এমন কোনো জায়গা পাওয়া যাবে না যে ওই সব দেশ থেকে ক্রিকেটার আনলে আমাদের বাংলাদেশের ক্রিকেটে অনেক কিছু কাজে দিবে। তো আপনার এই মনে হয় না যে হামজা চৌধুরীর একটা প্রোডাক্ট আমরা বিকেএসপি থেকেই গড়ে তুলতে পারি? মানে এরকম কোনো সুযোগ নেই? আমরা ভাবতে পারি না কেন? হামজা চৌধুরী বাংলাদেশে আসার আগে হামজা চৌধুরী আসছে, সামনে আসবে, একটা ভাইব তৈরি হয়ে গিয়েছিল। তখন হামজা চৌধুরীর ওনার বাবা কিন্তু এর আগে বেশ কয়েকবার এসে বাংলাদেশে এসে বিভিন্ন জায়গায় ফুটবল ফেডারেশন সহ বিভিন্ন জায়গায় উনি অনেক কিছু যেসব মিটিংগুলি শেষ করে গেছেন। ওই সময় হামজা চৌধুরী আসার আগে তার বাবা যখন আসে তখন আমরা বিকেএসপিতে নিয়ে যাই তার বাবাকে নিয়ে মোটিভেশনের জন্য তার বাবাকে নিয়ে গিয়ে, এবং ওই যে একটা ফুটবল ম্যাচ হয়, ফুটবল ম্যাচের পর আমাদের সমস্ত ফুটবলাররা তারা হামজা চৌধুরী সম্বন্ধে জানতে চায়, তার ফুড হ্যাবিট কেমন, কীরকম প্র্যাকটিস করে, ঘুম কীরকম হয়, তারপরে মোবাইল আসক্তি কেমন, এই যাবতীয় সমস্ত কিছু। এবং উনি অকপটে সেখানে কোনো তথ্য পেলেন যেটাই আমাদের সামাজিক জীবনে আমরা ওর সঙ্গে আমাদের লোকাল প্লেয়াররা আলাদা? কি বলেন? ফুড হ্যাবিটের যেগুলি মোস্টলি ভেজিটেবলটা বেশি খান উনি, বাবা যেটা বললো ছোটোবেলা থেকেই। তারপর রিগার্ডিং দি ট্রেনিং সেশন প্রচণ্ড নাকি পাঞ্চুয়াল, একদম ছোট থেকেই ভোর অলমোস্ট 4টার সময় ঘুম থেকে উঠতে, এবং তারপরে বাবা অথবা মা নিয়ে তাকে। হামজাকেও তো চাইলে আপনি বিকেএসপিতে মোটিভেশন স্পিচ দেওয়ার জন্য, বা ও একটু বিকেএসপি অলরেডি প্ল্যান আছে, ঘুরে আসলেই তো অনেক কিছু। ওনার বাবার সাথেই কথা হয়েছে, যখন এরপরে একটু টাইম নিয়ে আসবে বিকেএসপিতে আসবেন। আর বুলুল ভাইয়ের একটা কথার রেশ ধরে বলি যে স্পোর্টস ল্যাবরেটরি বিকেএসপিতে কিন্তু অলরেডি একটা স্পোর্টস ল্যাবরেটরি আছে, এই ডিপার্টমেন্ট, এবং ডিপার্টমেন্টে আমাদের ফিজিওথেরাপিস্ট, সাইকোলজিস্ট এবং অন্য সব সায়েন্টিফিক মেথডে কিন্তু উইথ দি মেশিনস সমস্ত কিছুই হয়। বাট আমরা অনেক পিছিয়ে আছি এখন পর্যন্ত, ওইভাবে নাই। তো পিছিয়ে থাকার কারণ কি? মানে ইনভেস্টমেন্ট প্রপারলি হয়নি, নাকি যারা এই ল্যাবরেটরিটা পরিচালনা করবেন তাদের ওই স্কিল লেভেল দুর্বল? দুইটা ক্ষেত্রে, যে ইনভেস্টমেন্টের পর তারপর আসলে মেশিনারিজগুলি সব আপডেট হতে থাকে। ওকে, তো আমরা ওইভাবে আপডেটটা হয়নি। আর হচ্ছে যে স্কিল ম্যান পাওয়ার দরকার অনেক ক্ষেত্রে আমরা সেটা করতে পারিনি, বাট উই হ্যাভ এ বিগ ওয়ান। ওকে, আমরা অনেকক্ষণ ফুটবল নিয়ে আছি, আমরা ক্রিকেট নিয়ে একটু একটা কথা আছে, পিপিএস মানে পিপল প্ল্যানিং অ্যান্ড স্ট্রাকচার। ওকে, তো এই জিনিসগুলোতে আমাদের মনে হয় আরেকটু কাজ করা উচিত, আরও লোক দরকার আমাদের যারা এই প্রোগ্রামগুলো রান করবে। এইগুলো আপনার অনেক এই দাওয়াগুলো কিন্তু দিতে হবে, কারণ আপনি ওয়ার্ল্ডের অনেক জায়গায় কাজ করেছেন, যে কাজগুলোর মধ্য দিয়ে আপনি অনেক কিছু পেয়েছেন, যেটি ধীরে ধীরে একটু করে দিতে হবে। আপনি যে দায়িত্বে আছেন সেই দায়িত্ব থেকে অনেক কিছু দেওয়ার সুযোগ রয়েছে, যদি অসঙ্গতিগুলো দূর করতে পারেন। একটু বিপিএল নিয়ে আসতে চাই। বিপিএলের যে চ্যালেঞ্জটি প্রথমে রয়েছিল যে ফ্রাঞ্চাইজি ঠিক করা, সেটি হয়তো কিছুটা কাভার করা গেছে, 5টি ফ্রাঞ্চাইজি কনফার্ম করা গেছে। এরপরে অন্যান্য যে স্টেক হোল্ডার তৈরি করা, লাইক কারা প্রচার করবে, কারা করবে, সেখানেও হয়তো ডেভেলপমেন্ট হচ্ছে। কিন্তু আমি বলতে চাচ্ছি যে বিপিএলে যারা খেলবে এই বিষয়টিও একটা ব্যাপার, যে লোকাল প্লেয়ারদের মধ্যে যাদের পাতানো ম্যাচ বা ম্যাচ পাতানোর অভিযোগ ছিল, যেটি অভিযোগ প্রমাণের মানে ইয়েতে চলছে, তারাও খেলবে, সেটি মানে না, এটা আমার মনে হয় সঠিক তথ্য না। কি মানে বিষয়টা? সঠিক তথ্য হচ্ছে যে এখন টাইমিং, করেন একটা রিপোর্ট পেয়েছি আমরা, রিপোর্টে কিছু ডিরেক্ট ইনফরমেশন আছে এবং ডিটেইল ইনফরমেশন আছে। সো আপনি একজনকে যদি আপনি দোষী সাব্যস্ত করতে চান, আপনার ইনাফ এভিডেন্স লাগে। আপনাকে যদি কাউকে যদি দোষী সাব্যস্ত করে দেয়, পরবর্তীতে তার কিন্তু আর ফিরে আসার কোনো সুযোগ থাকে না, বা ক্রিকেট বোর্ড আপনাকে শাস্তি দিতে হবে। শুধু শাস্তি দেওয়া না, কোনো ভুল করা যাবে না, সমস্ত কিছু অন ট্র্যাক আছে। এবং আমরা চেষ্টা করব যে ওই ট্র্যাকিংটাকে কখনো বলবো না যে ফাস্ট ট্র্যাক করতে, মানে যেভাবে চলছে সেভাবে চলবে। তবে এই যে ওই ছোট রিপোর্টটা পাওয়ার পরে এনসিএল হলো, এনসিএলের পরে আমাদের ন্যাশনাল লিগ চলছে, ন্যাশনাল লিগের পরপরই আমাদের বিপিএল হবে। সো এই যে সময়টা এবং এই যে বিচার কার্য,
এটার সাথে ওই বিচার কার্য ওই খেলাধুলো এই ফিক্সচার দেখছে না। সো বিচার কার্যের মতো চলবে। তবে এটা ঠিক যে এই বিপিএল এর আগেই হয়তো আমরা একটা স্টেপ 1 সিদ্ধান্ত নিতে পারি। অ্যাট দ্য সেম টাইম যারা অভিযুক্ত আছে শুধু খেলোয়াড় না, এখানে অনেকগুলো ডিপার্টমেন্টের লোকরা আছে, এখানে খেলোয়াড় আছে, কর্মকর্তা আছে, মানে গ্রেড 1 গ্রেড 2 এইভাবে ভাগ করা, ওটা না কারা অধিকতর না, ওটা আমাদের দায়িত্ব না, ওটা যারা করছে তারা। বাট আমি যে বলতে যাচ্ছি যে এখানে যাদেরকে ধরা হচ্ছে যে এরা ইনভলভ ছিল, তাদেরকে অলরেডি ইন্টারভিউ করা হয়ে গেছে। এবং ইন্টারভিউ করার পরে নেক্সট স্টেপ যেটা হতে যাচ্ছে এটা খুব তাড়াতাড়ি আপনারা সকলে জানতে পারবেন। এর মানে এই না যে তারা বিপিএল খেলতে পারবে আবার বা বিপিএল খেলতে পারবে না। সো এটা নির্ভর করছে যে প্রক্রিয়াটার উপরে। তার মানে আপনার এই তথ্য থেকে আমরা যেটা ক্লিয়ার হলাম যে যা একদম এক লাইনে বলা হচ্ছে সেটা সঠিক না। মানে বিপিএলে যারা অভিযুক্ত প্রমাণের অপেক্ষায় থাকা অবস্থায় তারা খেলতে পারবে, নট লাইক দ্যাট। মানে তাদেরও একটা গ্রেডেশন করা হচ্ছে যে তারা কোন লেভেলে আছে, কোন লেভেলে, প্লাস পুঙ্খানুপুঙ্খভাবে দেখা হচ্ছে এবং দেখার জন্য এক্সপার্ট যারা আছে, যেমন আমাদের নতুন এসইউ যারা আছে বা আমাদের ইন্ডিপেন্ডেন্ট যিনি হেড অ্যালেক্স মার্শাল আছে, তিনি আরেকজন এক্সপার্ট নিয়েছেন। তো সবাই মিলে ফুল টাইম কাজ করছে। সো থেমে নেই সেটা। হয়তো বাইরে থেকে মনে হবে যে বিসিবি ইজ টু রিল্যাক্টেন্ট বা বিসিবি ছেড়ে দিচ্ছে। বিসিবি আবারও বলছি জিরো টলারেন্সের ব্যাপারে এবং প্রক্রিয়া অনুযায়ী কাজ চলছে। তার মানে এই কথা থেকে কি একটু কনফার্ম করা যায় কিনা যে বিপিএল এর আগে একটা লেভেলের তদন্ত শেষ হবে কি? মানে যারা বিপিএল সংশ্লিষ্ট একটা লেভেলে তদন্ত শেষ হয়ে গিয়েছে, বাট নেক্সট লেভেলে তদন্ত যেটা চার্জের ব্যাপারটা যেটা আমরা ইন্টারফেয়ার করছি না, আপ টু দেম। বাট আমরা আশা করছি যে এই বিপিএল এর ড্রাফটের আগে একটা হয়তো কিছু হতে পারে। সো এটা আমাদের হাতে নেই। অফকোর্স, মানে ওই টিমটাই কাজ করছে যারা মানে স্বাধীনভাবে কাজ করছে। আর একটা বিরতির সময় হয়ে গেল, আমরা বিরতির পর হয়তো কম সময় পাবো, অনেকটা আলাপ করে ফেলেছি। বিরতির পর আমরা বাকিটা সেরে ফেলবো। দর্শক আমাদের সঙ্গে থাকুন। দর্শক আবারও স্বাগত খেলার আড্ডায়। সঙ্গে আছে আব্দুল্লাহ হীরা, আমার সঙ্গে আছেন বিসিবি সভাপতি আমিনুল ইসলাম বুলবুল, সঙ্গে আছেন বিকেএসপি মহাপরিচালক মনিরুল ইসলাম, ব্রিগেডিয়ার মনিরুল ইসলাম পিএইচডি। আমরা একটু সংক্ষেপেই শেষ করব কারণ সময়টাও কম। মনিরুল ইসলাম ভাই, একটু আবার আসি বুলবুল ভাইয়ের দিকে। বুলবুলের কাছে অনেক উত্তর নেই আমরা। আমিনুল ইসলাম বুলবুল, একদম সহজভাবে যদি বলেন, একদম সহজভাবে, যে বিপিএল এর ঠিক মানে বিপিএল এর কথা বলবো তার আগে এই ক্রিকেট বোর্ডের যে নির্বাচনটা হলো, একজন আমিনুল ইসলাম বুলবুলকে এই নির্বাচনের প্রক্রিয়া সব মিলিয়ে, আপনি আবার সভাপতি, আপনার সহকর্মীরা, নির্বাচনে অনেকে থাকলো অনেকে থাকলো না, যে সংখ্যাটা থাকলো না সেটাও অনেক বড় সংখ্যা। আপনি আপনার কাছে অস্বস্তির জায়গা কতটুকু, বা আপনি মেনে নিলেন কিভাবে? না, সংখ্যার কথা বললেন তো, 25 জনেরই তো বোর্ড, 26 জন তো হবে না। আমরা লাকিলি একজন প্রমিলা বা নারী ডিরেক্টরও পেয়েছি। সো আমার কাছে এটা মনে হয় নট অনলি এ কমপ্লিট ক্রিকেট বোর্ড, ইটস এ ভেরি এফেক্টিভ ক্রিকেট বোর্ড। আমার কাছে মনে হয়েছে এখানে বেশ কিছু তরুণ ডিরেক্টরসরা আছে, এখানে কিছু এক্সপিরিয়েন্স ডিরেক্টররা আছে, এখানে কিছু একেবারে নতুন ডিরেক্টরসরা আছে। তাদের এনার্জি দেখে আমার খুব ভালো লাগছে। কেউ কেউ বলে থাকে, আপনি এটা মানেন কি না, যে এই তরুণদের মধ্যে কেউ নতুন যারা এসছেন, অনেকেই তো নতুন, তাদের মধ্যে লাক বাই চান্স হিসেবে অনেকে অর্গানাইজার হয়ে গেছেন, সেটা কি আপনি মনে করেন কিনা, বা আপনার কাছে মনে হয়েছে কিনা, বা সময় বলে দিবেন? না, আমি মানি না এটা, বিকজ আমি নিজেই তো ক্রিকেট ডেভেলপমেন্ট ম্যানেজার ছিলাম, সেখান থেকে প্রেসিডেন্ট হয়ে গেলাম। আমিও তো বাই লাক এসেছি এখানে। কিন্তু আপনার প্রিভিয়াস অনেক কাজের নমুনা ছিল, অভিজ্ঞতা ছিল। তবে আমার কাছে সবসময় মনে হচ্ছে যে বাংলাদেশ ক্রিকেটের যতটা ক্রিকেট কাজ সম্ভাবনা সেই অনুযায়ী কাজ করছে না। এই ধরেন গত 9-10 2 দিন আমরা 64টা জেলার প্রায় 250 ক্রিকেট স্টেক হোল্ডারদেরকে নিয়ে এসেছি এবং বাংলাদেশ ক্রিকেট কনফারেন্স করলাম। সেখানে সকলেই প্রতিজ্ঞাবদ্ধ হয়েছে যে আমরা উপজেলা, জেলা সব জায়গায় ক্রিকেট খেলবো। সেখান থেকে সব মানে আমি বলতে চাচ্ছি যে ক্রিকেট বাংলাদেশের সব জায়গায় ক্রিকেট আছে, আমরা সকলকে সংযুক্ত করলাম এবং আগ্রহ আনবিলিভেবল। এবং বাংলাদেশে একটা সুবিধা হচ্ছে সবাই ক্রিকেট খেলতে চায় এবং সবার ক্রিকেট খেলা যেহেতু চায়, সেটা আমাদের দায়িত্ব হচ্ছে তাদের খেলতে দেওয়া। তো আমরা যে প্ল্যান করেছি এই কনফারেন্সের এন্ডে, যে আমরা কানেক্ট করলাম, আমরা সেখান থেকে গ্রো করার জন্য সব জায়গায় খেলা হবে। তাদেরকে আমরা ক্রিকেটীয় যা সাহায্য লাগে করব। অলরেডি আমরা 3টা কোচিং লেভেল 1 কোর্স করে ফেলেছি, সিলেটে করেছি আমরা,
এর আগে আমরা ঢাকাতে করেছি, কালকে থেকে চিটাগাংয়ে শুরু হচ্ছে। তো কোচিং, আম্পায়ারিং, কিউরেটর, এডুকেশন, এজ গ্রুপ ক্রিকেট, লিগ ক্রিকেট, ফ্যাসিলিটি ডেভেলপমেন্ট, তো আমরা দেশব্যাপী এই কাজটা করবো। এটা একটা সময়ের ব্যাপার, বাট ভালো হয়েছে যে সবাই একটা ছাদের নিচে এসে আমরা প্রতিজ্ঞাবদ্ধ হয়েছি। এখন এই যে তাদেরকে জানাটা এবং জানার পরে আমরা নেক্সট স্টেপটা কী নেব সেটা আমরা জেনে ফেলেছি। অলরেডি আমি সিলেটে গিয়ে সিলেটের যে কাউন্সিলরদের তাদের যে কাজটা কি হবে আমরা একত্রে সিদ্ধান্ত নিয়েছি, খুব তাড়াতাড়ি আমরা গ্রাসরুটে কাজ শুরু করে দেবো। তো এই কথাটা বলছি যে এই এত সম্ভাবনা আমাদের আছে, আগেও ছিল, সেটা আমরা কাজে লাগাবো, এটাই আমাদের মূল লক্ষ্য। একটি বিষয় যে এটি আমরা একটু আনতে চাই যে যারা ক্রিকেট লিগ বর্জন করলো বা মানে নির্বাচনে যারা অংশ থেকে গ্রহণ বর্জন করলো, পরবর্তী লিগ বর্জন করলো, বা যারা থাকবে না বলে ক্রিকেটে আপনারা থাকলে তাদের সঙ্গে যোগাযোগ, বা তারা তো পুরনো আপনার পরিচিত সবাই, আপনি তো আস্থার সঙ্গে বলেছিলেন এই দূরত্ব ঘুচিয়ে ফেলবো, খেলার চেষ্টা করছি। কতটুকু এগিয়েছেন? আমরা আমাদের যেমন ফার্স্ট ডিভিশনে আমরা 20টা টিম থেকে আমরা 12টা টিম খেলতে রাজি হয়েছে, 8টা টিম হয়তো খেলবে। আবাহনী মোহামেডানের মতো দলগুলোকে আমরা কথা বলবো, খেলা। একটা জিনিস কি জানেন, দুটো জিনিস। একটা হচ্ছে যে খেলোয়াড়রা খেলে, বাংলাদেশ ক্রিকেট বোর্ড বল সাপ্লাই করে, আম্পায়ার সাপ্লাই করে, মাঠ দেয়, ফিক্সার দেয়, সেখানে তারা ভালো খেলে তারা জাতীয় দলে খেলে। ক্লাবের কাজ হচ্ছে খেলোয়াড়দেরকে একটা তাঁবুর নিচে এনে খেলানো। সো আমরা আমাদের কাজ করব, ক্লাব অবশ্যই তাদের কাজটা করবে। কেননা যদি না করে তাহলে কি করবেন? মানে ক্লাব যদি অংশ না নেয়, আমাদের 50 ওভার ক্রিকেটের লিস্টে ইভেন্ট একটাই হয়, সেটা হচ্ছে ঢাকা প্রিমিয়ার লিগ। এবং ঢাকা প্রিমিয়ার লিগে যদি আমাদের ক্লাব না খেলে বা না খেলতে আগ্রহ প্রকাশ করে, তাহলে আমাদের লিস্টে ইভেন্টটা কী রইলো? তো লিস্ট ইভেন্টে 50 ওভার্সের ক্রিকেটটা যদি নাই খেললো, তাহলে আমরা কীভাবে আশা করবো যে আমাদের একটা ভালো জাতীয় দল হবে? মানে আপনার ভূমিকাটা তো জরুরি, মানে আপনি আমাদের এটা হবে না এরকমই ইনশাআল্লাহ হবে না, সবাই। আচ্ছা, একটু মানে একদম সংক্ষেপে যদি বলতেন যে আমরা দেখলাম মোহাম্মদ আশরাফুলের ইনক্লুশন, তা ব্যাটিং কনসালটেন্ট হিসেবে বা কোচ হিসেবে, আবার ওই ঘটনা ঘটার ঠিক আগ দিয়ে একজন মানে একদিক দিয়ে সফলই বলতে হবে একসময়, যদিও এই সাম্প্রতিক পারফরমেন্সে পিছিয়ে ছিলেন মোহাম্মদ সালাউদ্দিন, তিনি চলে গেলেন। মানে তাকে চলে যেতে বলা হয়েছিল নাকি ব্যক্তিগতভাবে? সালাউদ্দিন তো চলে গেছে, আপনার কাছে রেজিগনেশন লেটার দিয়েছে, সেটা আমরা বিবেচনা করব, তার সাথে কথা বলবো। মানে এখন পর্যন্ত ওই লেভেলেই আছে, বাট সে তো কাজ করছে। তার যেহেতু আরেকটা টেস্ট আছে, তারপর T20 সিরিজ আছে, এই মুহূর্তে ওটা নিয়ে কোনো কথা বলতে চাই না। তবে আমাদের জাতীয় দলটা খুব হ্যাপি একটা দল, এটুকু আমি বলতে পারি। এখন ওই পরিবেশটা তৈরি করে গেছে, এই পরিবেশটা সবসময় ছিল। ওকে, মানে বিগত সময়ও ছিল, সবসময় ভালো ছিল। ওকে, মানে আপনি এমনি মানে সুযোগ আছে কিনা বলার যে ওই ইস্যুটা, মোহাম্মদ সালাউদ্দিন ইস্যুটা কি? সালাউদ্দিন তো কোনো ইস্যুই না, মানে উনি চলে যাওয়ার যে কথা বলেছেন, আপনারা রাখার সেটা আমাদের ক্রিকেট অপারেশনস ডিপার্টমেন্ট আছে, তারা সিদ্ধান্ত, তাদের চাহিদার উপর নির্ভর করে। আমি অ্যাকচুয়ালি কোন ডিপার্টমেন্ট ইন্টারফেয়ার করি না, সো আপ টু দেম। ওকে, আমাদের একদম শেষ পর্যায়ে আমিনুল ইসলাম বলবেন, আমি একটু মনিরুল ইসলাম ভাইয়ের কাছে যাব। তার আগে একদম শেষ প্রশ্ন যদি বলি যে বিপিএলে কনফ্লিক্ট অফ ইন্টারেস্টের কথা বারবার এর আগেও আলোচনা এসছে। আপনাদের ক্রিকেট বোর্ডের এমন কেউ আছে যারা ব্যবসা করেন বিপিএলের সঙ্গে, এবার সেইটা আপনি একটু প্রতিশ্রুতি দিবেন কিনা যে কনফ্লিক্ট অফ ইন্টারেস্ট শো হবে না, সেরকম সিদ্ধান্তগুলোই নেবেন, সেটা সম্প্রচার রাইট বা অন্যান্য রাইটের ক্ষেত্রে? দেখেন, এর আগেও কিন্তু অনেকের পিপিএল টিম ছিল, তারা বোর্ডের সাথে সম্পৃক্ত ছিল, প্রতিষ্ঠানের সাথে সেখানে তারা চাকরি করতো, এরকম ছিল আগে। এবার যেটা আমরা করব সেটা তাদের ক্ষেত্রে আমরা লিখিত নিয়ে নেব, ওকে, যাতে কনফ্লিক্ট অফ ইন্টারেস্ট না হয়। আমাদের সময় শেষ। মনিরুল ইসলাম, একদম 1 সেকেন্ড, মানে 10 সেকেন্ডে যদি কিছু বলতেন, যা আপনার এই সব আলোচনা থেকে আপনি বিকেএসপির পক্ষ থেকে যদি কিছু বলতেন। ক্রিকেট এগিয়ে যাক, একই সাথে ক্রিকেটের সাথে সাথে ফুটবল সহ অন্যান্য সমস্ত বাংলাদেশের ক্রীড়াঙ্গনের উন্নতি হোক, সেই আশা করি। অনেক ধন্যবাদ মনিরুল ইসলাম, সেই সঙ্গে ধন্যবাদ আমিনুল ইসলাম বুলবুল। দর্শক, এই ছিল আজকের আলোচনা। সবাই ভালো থাকুন আর ডিবিসির সঙ্গেই থাকুন 24 ঘন্টা।